আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের নতুন এপিসোড সন্ধ্যালাপ অনুষ্ঠান। আজকের আমাদের সন্ধ্যালাপ বিষয়টি হচ্ছে সাহিত্য কেন্দ্রিক। সাহিত্যকে বলা হয় মানব ও সমাজ জীবনের দর্পণ বা প্রতিচ্ছবি। মানব জীবনের বিভিন্ন দিক নিয়ে সাহিত্যের বিকাশ ঘটে। সাহিত্য মানব মনের সুখ, দুঃখ, আনন্দ, বেদনা এবং মানব জীবনের শাশ্বত ও চিরন্তন অনুভূতি প্রতিফলিত হয়। প্রিয় দর্শক, সাহিত্যের আদি শব্দ শিল্প হলো কবিতা। মানব সমাজ ও সভ্যতার বিবর্তনে দ্বারাই মানুষ ক্রমান্বয়ে তাদের দৈনন্দিন জীবন যাপন, জীবন উপভোগ ও মনের সূক্ষ্মবার বা অনুভূতি ও জীবন অভিজ্ঞতাকে শিল্পময় করে তোলে। আজকে আমাদের অতিথির সাথে আমরা আলোচনা করব কবিতার ছন্দ নিয়ে। কিভাবে আমরা চড়া রাখবো, যারা নতুন সাহিত্য অঙ্গনে যারা নতুন চড়া লেখে, কবিতা লেখেন, অনেকে হয়তো জানেন না যে ছন্দ কিভাবে লিখবো। আমরা জানি কবিতা দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিকে একটা হচ্ছে আধুনিক স্টাইলের কবিতা, দ্বিতীয় হচ্ছে ছন্দ কবিতা। ছন্দ কবিতার মধ্যে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে: স্বরবৃত্ত ছন্দের কবিতা, অক্ষরবৃত্ত ছন্দের কবিতা, মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে জানাবো প্রাথমিক ছন্দ, কিভাবে প্রাথমিক ছন্দ দিয়ে কবিতা লিখতে হয় এবং কবিতাগুলা কিভাবে মানসম্মত করে করতে হয়। আসুন আমরা আজকে আমাদের অতিথির কাছ থেকে জানি যে কবিতার ছন্দ বিষয়ে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আহমেদ মুস্তাক। তিনি একজন কবি ও শিক্ষক। তাছাড়া তার সবচেয়ে বেশি বড় পরিচয় যাতে তিনি হচ্ছেন বিশিষ্ট চড়াকার। তিনি সিলেটের স্থানীয় থেকে শুরু করে স্থানীয়, জাতীয় এবং বিভিন্ন পত্রপত্রিকায়, ম্যাগাজিনে তার অসংখ্য চড়া প্রকাশিত হয়েছে। তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগের অনার্স মাস্টার শেষ করেছেন। তিনি বর্তমানে একটা প্রাইভেট স্কুলে বাংলা বিভাগের শিক্ষকতা করছেন। প্রিয় দর্শক, চলুন আমাদের এই চড়াকারের কাছ থেকে আজকে আমরা চড়ার বিষয় আমরা জানি। প্রিয় মুস্তাক ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। ধন্যবাদ DCN এর সাংবাদিক এবং আমার ছোট ভাই আব্দুল কাদির জীবন, যে আসলেই একজন সাহিত্যের নিবেদিত প্রাণ, তরুণ প্রজন্মের একজন কি বলবো নক্ষত্র, যে সাহিত্যের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। এরকম একটি সুবর্ণ সুযোগ দেওয়ার জন্য ছন্দ নিয়ে দর্শকের সামনে কথা বলার যে আমাকে সুযোগ দেওয়া হয়েছে, এর জন্য আমি অনেক আনন্দিত এবং অনেক ধন্যবাদ আব্দুল কাদির জীবনকে। তো আজকের যে আলোচনা আমাদের ছন্দ নিয়ে, তো সম্মানিত দর্শক, প্রথমে আমি ছন্দ কাকে বলে সেই ব্যাপারে আলোচনা করতে চাই। কারণ আমি যদি ছন্দই না বুঝি, তাহলে ছন্দ কিভাবেই বুঝবো আর কিভাবে বা তার ব্যবহার বা প্রয়োগ করবো। যে ছন্দ বলতে কাকে বলে? ছন্দ মূলত হচ্ছে এটা ছন্দ বলতে সৌন্দর্য। ছন্দ এখানে শুধু সাহিত্যের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য না, আমাদের জীবনের সাথেও কিন্তু ছন্দ আছে। ছন্দ এমন একটা জিনিস, যে জিনিসটা আমাদেরকে কি করে প্রফুল্ল করে, আমাদের জীবনের একটা গতি আছে, গতিময়তার সাথে একটা সামঞ্জস্য বিধান করে। তো আমরা সাহিত্যের ক্ষেত্রে যদি ছন্দ নিয়ে আলোচনা করতে চাই, সাহিত্যের ভাষায় যদি বলতে হয় ছন্দ কাকে বলে, তাহলে এভাবেই বলতে হবে যে গদ্যগুলোকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চালিত হয়ে বাক্য শ্রুতি মধুর হয় এবং সহজেই আমাদের চিত্তে রসের সঞ্চার হয়, তাকেই ছন্দ বলে। এখন আমরা যদি যাই এই ছন্দ কি চেনার জন্য, তাহলে আরো কতগুলো বিষয় আছে যেগুলো আমাদের জানা জরুরি। যেমন ছন্দ জানতে গেলে আমাদেরকে জানতে হবে অক্ষর, পর্ব, মাত্রা। অক্ষর কাকে বলে, মাত্রা কাকে বলে, পর্ব কাকে বলে,
এগুলো আমি সংক্ষেপে আলোচনা করতেছি দর্শকবৃন্দ। অক্ষর হচ্ছে সাধারণত এক প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টি। এখানে অক্ষর বলতে কেউ বর্ণকে কিন্তু বুঝবেন না। বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য আছে। বর্ণ হচ্ছে ধ্বনির সাংকেতিক একটা রূপ। যেমন আমি যদি ক লিখি, ক হচ্ছে একটা বর্ণ। যদি বলি তাহলে সেটা হবে ধ্বনি। যখন আমি লিখিত রূপ দেব তখন সেটা হয়ে যাবে বর্ণ। কিন্তু অক্ষর কিন্তু তা না। অক্ষর, হ্যাঁ, ক একটা যেমন অক্ষর, আবার যেমন হাত, এই একটা শব্দ মিলেও কিন্তু অক্ষর। অক্ষরটা আমি বিবেচনা করব আমি যে উচ্চারণ করতেছি সেই উচ্চারণের একটা স্বল্পতম প্রয়াস। স্বল্পতম প্রয়াস মানে আমার উচ্চারণটা একসাথে আমি যতটুকু অংশ উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। যেমন হাত একটা অক্ষর, এখানে বর্ণ কিন্তু দুটো, ক আকার তো। হাত বর্ণ দুটো কিন্তু অক্ষর হচ্ছে একটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অক্ষর জিনিসটা কি। অক্ষর হচ্ছে আমি একসাথে উচ্চারণ করতে গিয়ে যতটুকু আমি ধ্বনি বা ধ্বনির সমষ্টি উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। এরকম আরো উদাহরণ দিতে পারি, যেমন কলম, ক লম, এখানে লম মিলে কিন্তু একটা অক্ষর, আবার ক নিজেই হচ্ছে একটা অক্ষর। যদি বলি সুন্দর, শুন শুন শুন, এখানে শুন হচ্ছে একটা অক্ষর। দর দর, এখানে একসাথে উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে একটা অক্ষর। তাহলে দর্শক বিন্দু, আমরা নিশ্চয়ই ইতিমধ্যে বুঝতে পারলাম যে অক্ষর আর বর্ণ এক জিনিস না। অক্ষর জিনিসটা হচ্ছে আমি একসাথে যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। এবার আমরা যাই যে মাত্রায়। কেননা আমি আগেই বলেছি আমাকে ছন্দ যদি চিনতে হয় বা জানতে হয় তাহলে এই বিষয়গুলো আমাকে আগে বুঝতে হবে, নতুবা আমি ছন্দ বোঝা বা প্রয়োগ করা বা নির্ণয় করা আমার পক্ষে সম্ভব না। তো মাত্রা যে জিনিসটা, মাত্রা হচ্ছে আমি যে কিছুক্ষণ আগে বললাম অক্ষর, অক্ষর গণনার যে কাল বা সময় সেটাকে মূলত মাত্রা বলা হয়। আমরা কবিতায় যখন যাব তখন মাত্রা ব্যাপারটা আরেকটু পরিষ্কার হব। এখানে আরেকটা আছে পর্ব। আমি যদি আবার মাত্রা নির্ণয় করতে যাই তাহলে আমাকে পর্ব চিনতে হবে। পর্ব জিনিসটা কি? যে পর্ব জিনিসটা হচ্ছে সাধারণত পর্ব হচ্ছে নিঃশ্বাসের চরণের যতটুকু অংশ উচ্চারণ করা যায়। হ্যাঁ, এখানে হচ্ছে চরণ। যেমন এখানে আমি বললাম এই কানে তোর ধাদির কবর ডালিম গাছের তলে, তাহলে এটা একটা চরণ হলো। কিন্তু এখানে দেখেন আমি কবিতার সৌন্দর্যের জন্য, আমি মনের ভাবটা সুস্পষ্টভাবে বোঝানোর জন্য আমি কি করতেছি, বলতেছি এই কানে তোর। এখানে যে এই কানে তোর, এই চরণে যে আমি এই কানে তোর একসাথে একটা হচ্ছে আমার একটা পর্ব। দাদির কবর এটা একটা পর্ব, ডালিম গাছের এটা একটা পর্ব, তলে এটা হচ্ছে আবার আলাদা পর্ব। পর্ব জিনিসটা আমরা বুঝি যে চরণের মধ্যে আমি চরণ দ্বয়ের মধ্যে এক নিঃশ্বাসে যতটুকু আমি কি করতে পারি, উচ্চারণ করতে পারি। চরণ দ্বয়ের মধ্যে একসাথে এক প্রয়াসে আমি যতটুকু উচ্চারণ করতে পারি। বা এরকম আরো আছে, আরো কবিতা আমরা বলতে পারি, যেমন কি বলতে পারি, সোনার পাখি ছিল সোনার কাছাটিতে, সোনার পাখি ছিল সোনার কাছাটিতে। তাহলে দেখেন সোনার পাখি ছিল, বাক্য কিন্তু শেষ হয়নি বা চরণ শেষ হয়নি, অথচ আমাকে অটোমেটিক আমার একটা কি যে নিঃশ্বাসের প্রয়াস আছে সেখানে কিন্তু একটু বিরতি নিচ্ছে বা থেমে যাচ্ছে। সেই জিনিসটাই হচ্ছে পর্ব। কারণ আমাকে পর্ব যদি না চিনি তাহলে আমাকে কিন্তু ছন্দ নির্ণয় করাটাও কঠিন হয়ে যাবে। যাই হোক সম্মানিত দর্শক, আমি স্বল্প পরিসরে সংক্ষেপে আমি ইতিমধ্যেই ছন্দ কাকে বলে, অক্ষর কাকে বলে, পর্ব কাকে বলে, মাত্রা কাকে বলে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখন আমার যে মুখ্য বিষয়টা, আমাদের যে ছন্দের যে ছন্দ প্রধানত যে তিন প্রকার, পদ্যছন্দের তিন প্রকারের মধ্যে হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। সেই ছন্দগুলো পরিচয় আমি তুলে ধরব এবং সেই ছন্দগুলো আমি কিভাবে আমার লেখার ক্ষেত্রে, আমি সাহিত্যের ক্ষেত্রে বা আমি বোঝার ক্ষেত্রে সেইগুলো প্রয়োগ করব, সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করছি। সম্মানিত দর্শক, প্রথমেই হচ্ছে আমি স্বরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা করব। স্বরবৃত্ত ছন্দ আসলে কি? স্বরবৃত্ত ছন্দ হচ্ছে ছন্দের এমন একটা রীতি যে রীতিতে
আমরা যদি মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষরকে এক মাত্রা ধরে ছন্দ গণনা করি তাহলে সেটাই স্বরবৃত্ত ছন্দ। সম্মানিত দর্শক, এখানে আরেকটা প্রশ্ন থেকে যায়, যারা একেবারেই এই ছন্দের আসরে বা ছন্দ সম্পর্কে একেবারেই নতুন, তাদের জন্য এখানে আমাকে আরেকটু সংযোজন করতে হবে। সেটা হচ্ছে যে মুক্তাক্ষর কি আর বদ্ধাক্ষর কি। অক্ষর আমরা বুঝেছি, অক্ষর কিন্তু আমরা বুঝেছি এক প্রয়াসে আমি যতটুকু উচ্চারণ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। এখন মুক্তাক্ষর কি বদ্ধাক্ষর কি সেটা আমাকে জানতে হবে, নতুবা কিন্তু আমি ছন্দ গণনায় ভুল করব। যে মুক্তাক্ষর জিনিসটা হচ্ছে যে অক্ষরটা মুক্ত থাকে, মানে স্বাধীন থাকে, অথবা আমি যদি আরো সহজভাবে বলতে চাই, যে অক্ষরটা টেনে পড়া যায় বা যেটা সাধারণত স্বরবর্ণ থাকে। যেমন আমি একটা শব্দ যদি বলি কলম, ক লম, এখানে আমি আগেই বলেছিলাম এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটাই অক্ষর। ক হচ্ছে কিন্তু একটা অক্ষর, আবার লম হচ্ছে একটা অক্ষর। কটাকে কিন্তু আমি দীর্ঘ করতে পারতেছি, ক, আমি কটাকে দীর্ঘ করে পড়তে পারতেছি, কিন্তু লমটাকে কিন্তু আমি দীর্ঘ করতে পারবো না, মটাকে আমি লম্ব করতে পারবো না, লম বলতে হবে। এরকম শুন দর, শুন শব্দটাকে আমি দীর্ঘ করতে পারবো না, দর এটাকে কিন্তু দীর্ঘ করতে পারবো না। তাহলে যেটাকে সাধারণত দীর্ঘ করে পড়া যায়, যেই অক্ষরটাকে দীর্ঘ করে পড়া যায় বা টেনে পড়া যায় সেটাই হচ্ছে মুক্তাক্ষর, আর যেটাকে টেনে পড়া যায় না সেটা হচ্ছে বদ্ধাক্ষর। আমি এখন আবার আসি স্বরবৃত্ত ছন্দে। যেটা বলেছিলাম, এই ছন্দে সাধারণত কি করা হয়, যে প্রত্যেকটা অক্ষরকে এটা মুক্তাক্ষরই হোক আর বদ্ধাক্ষরই হোক, এটাকে যদি এক মাত্রা হিসাবে গণনা করা হয় তাহলে সেটা হবে স্বরবৃত্ত ছন্দ। আবার ছন্দ গণনার ক্ষেত্রে আমি একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে আমাকে পর্ব চিনতে হবে। আমি পর্ব অনুসারে আমাকে ছন্দ নির্ণয় করতে হবে, বা লিখার ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে যে আমাকে যে ছন্দের যে বিন্যাস আছে, সাধারণত স্বরবৃত্ত ছন্দে লিখতে গেলে তার যে মূল পর্ব, সেটা মূল পর্ব হচ্ছে চার ছন্দ, মানে চারটা ছন্দের মাত্রা চারটা ধরা হয়, চারটা মাত্রা নিয়ে সাধারণত দেখা যায় একটা স্বরবৃত্ত ছন্দ হয়। এরকম এর মধ্যে পর্ব থাকতে পারে, হ্যাঁ, 4 4 4 2 অথবা 4 4 4 1 অথবা 4 4 4 3। তবে মূল পর্বটা চারটা থাকে, পরে যে 2 অথবা 1 অথবা 3 মাত্রা থাকে, এগুলোকে বলা হয় যে অসম্পূর্ণ পর্ব। যাই হোক, সম্মানিত দর্শকবৃন্দ, যে স্বরবৃত্তের যে ছন্দ, এটা আমি কিভাবে নির্ণয় করব, এখানে যদি আমরা একটা উদাহরণ নিয়ে আসি। যেমন কে বলেছে, কে মেরেছে, কে দিয়েছে গাল, তাই তো কুকা রাগ করেছে, ভাত খায়নি কাল। এখান থেকে আমি কিভাবে আমার স্বরবৃত্তের যে ছন্দটা, সেই স্বরবৃত্ত কিভাবে হলো বা স্বরবৃত্তের ছন্দগুলো কিভাবে প্রয়োগ করেছে, এখানে একটু দেখেন। কে বলেছে, আমি আগেই বলেছিলাম যে মুক্তাক্ষর বা বদ্ধাক্ষর যাই হোক না কেন, প্রত্যেকটাকে এক মাত্রা ধরা হয়। কে কে এটা আমার এক প্রয়াসে উচ্চারণ করতেছি, এটা একটা অক্ষর, এবং সে এটাকে আমি দীর্ঘ করতে পারতেছি, সে এক হা, এটা হচ্ছে কিন্তু মুক্তাক্ষর, আমি এখানে এক মাত্রা ধরবো। তারপরে দেখেন ব কেছে, ব কে চে, এখানে আবার পেলাম 3 মাত্রা। কে বকেছে, এটা আবার একটা পর্ব, কারণ আমি বলেছিলাম চরণের মধ্যে এক প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় সেটা কিন্তু একটা পর্ব। কে বকেছে, এটা আমার একটা পর্ব। এই পর্বের মধ্যে আমি কতটা মাত্রা পেলাম, কে একটা পেলাম মাত্রা, বকেছে এখানে পেলাম 3টা, তাইলে আমি কিন্তু মূল পর্বে 4টা মাত্রা পেলাম। কে বকেছে, এখানে 4টা মাত্রা পেলাম। কে দিয়েছে, এখানে দেখেন কে, আবার দিয়েছে, এখানে আবার 3 আর 1 কত হলো 4। প্রথমে পেলাম আমরা 4 মাত্রা, পরবর্তীতে পেলাম আবার 4 মাত্রা। যে কে বকেছে, কে মেরেছে, কে দিয়েছে, কে দিয়েছে এর মধ্যে আবার 4 মাত্রা। গাল, গাল কিন্তু এখানে আমি 2 মাত্রা ধরবো না, এখানে 1 মাত্রায় ধরতে হবে, কারণ যেহেতু এটা স্বরবৃত্ত। গাল এটা হচ্ছে বদ্ধাক্ষর, একসাথে কিন্তু আমি উচ্চারণ করতেছি, এটা কিন্তু একটা অক্ষর, কিন্তু বর্ণ দুইটা হলেও অক্ষর আমাকে একটা। আর বদ্ধাক্ষরের ক্ষেত্রে, স্বরবৃত্তের ক্ষেত্রে বদ্ধাক্ষরকেও কিন্তু 1 মাত্রায় ধরা হয়। তাহলে আমি পর্ব পেলাম 4 4 4 1। পরবর্তীতে লাইনে আছে
তাই তু কুকা, তাই তু কুকা। দেখেন তাই, এটা কিন্তু বদ্ধাক্ষর, আমাকে এক মাত্রাই ধরতে হবে। তু, এখানে আবার এক মাত্রা, তো কত হলো? দুই মাত্রা। কুকা, কু কা, এখানে কিন্তু আবার দুই মাত্রা। কু হচ্ছে এক মাত্রা, কা হচ্ছে এক মাত্রা, তো মোট কত হলো? আগে দুই এবং এখন দুই, চার হলো। তাই তু কুকা রাগ করেছে। দেখেন রাগ, রাগ একসাথে উচ্চারণ করা যায় বদ্ধাক্ষর, কিন্তু এক মাত্রায় ধরতে হবে। স্বরবৃত্তের নিয়মই হচ্ছে বদ্ধাক্ষরই হোক আর মুক্তাক্ষরই হোক, তাকে এক মাত্রা ধরতে হবে। রাগ করেছে, তাহলে রাগ হচ্ছে এক মাত্রা। ক রে চে, কতে এক মাত্রা, রেতে এক মাত্রা, চেতে এক মাত্রা। করেছে তাহলে হলো তিন মাত্রা, আগে ছিল এক মাত্রা, চার মাত্রা। আমি করবো দিলাম চার চার। তারপরে কি হবে? ভাত খাইনি, ভাত, ভাত কথাটা একটু লক্ষ্য করেন। ভাত, এখানে কিন্তু একটা বদ্ধাক্ষর, বদ্ধাক্ষরকে যেহেতু এক মাত্রা ধরা হয় স্বরবৃত্তে এক। কাইনি, যে কা, কা এখানে এক মাত্রা, অন্তুস্থ ও, এখানে আবার এক মাত্রা, নি এখানে আবার এক মাত্রা, তো এখানে পেলাম তিন, আর এখানে এক, চার। তাহলে পর্বটা কি দাঁড়াচ্ছে? তাই টুকুকা ভাত, তাই টুকুকা রাগ করেছে, ভাত খায়নি, এখানে চার চার চার। আর লাস্টে পেলাম আমরা কাল, কাল, কাল একসাথে উচ্চারিত হচ্ছে, আমরা এক মাত্রা দেব। তার মানে এই স্বরবৃত্তের মধ্যে আমি দুটো চরণ বিশ্লেষণ করে দেখাইলাম যে বদ্ধাক্ষর এবং মুক্তাক্ষরকে এক মাত্রা ধরে আমার মাত্রা বাহির হইল পর্ব অনুসারে চার 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 এক। এই টোটাল ছন্দটা পরবর্তী চরণে আবার গিয়ে দেখতেছি চার 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 এক, এরকম একটা ক্রম অনুসারে মাত্রাগুলো ঠিক রাখি, ফিগার ঠিক রেখে আমাদের কি করতে হয়? ছড়া লিখতে হয়। সাধারণত ছড়া বলতেই কিন্তু ছন্দের, ছন্দের ছড়া বলা হয়। স্বরবৃত্ত বলতেই মূলত ছন্দের, স্বরবৃত্ত বলতে মূলত স্বরার ছন্দ বলা হয়, কারণ এই ছন্দটা বেশি প্রয়োগ হয় স্বরবৃত্তি। তবে এই স্বরবৃত্ত ছন্দের কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য জানলে আপনার আরো সুবিধা হবে যে চিনতে কিংবা প্রয়োগ করতে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম স্বরবৃত্ত ছন্দ নিয়ে আলোচনা। আমরা জানি এই সিলেট বিভাগ সারা বাংলাদেশে ছন্দ নিয়ে এখন একটা খেলা চলছে। সব জায়গাতেই সিলেটের প্রচুর সাহিত্য, মানে বুদ্ধা সাহিত্যগণ এখন ছড়া সাহিত্যে খুব পরিচিত। আমি যদি আপনাদেরকে সিলেটের কিছু সাহিত্যিকগণদেরকে পরিচয় করিয়ে দিই তাহলে দিতে পারি। সিলেটের মধ্যে বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদিন জিয়া, আপনারা তার ছড়া পড়লে আরো ভালো ধারণা পাবেন। ছড়াকার কামরুল আলম, ছড়াকার বিশিষ্ট ছড়াকার সুফিয়ান চৌধুরী, বিশিষ্ট ছড়াকার সিরাজউদ্দিন শিরুল, বিশিষ্ট ছড়াকার শাহাদাত বখ, ছড়ার মহাজন আমরা বলি অজিত রায় বৈজন্তদা সহ অসংখ্য ছড়াকার রয়েছেন আমাদের এই সিলেট বিভাগে। আমরা তাদের ছড়া নিয়মিতই পড়ি। অনেকে আমরা বেশিরভাগ সময় আমরা পড়ে দেখি স্বরবৃত্ত ছন্দের কবিতা ছড়া পড়ে থাকি। আসুন আমরা স্বরবৃত্ত ছড়া ছন্দের ছড়াটা অনেকেই হয়তো আমরা বুঝে ফেলেছি। এখন আমরা নেক্সট কোন পর্ব আছে? এখন আমরা মাত্রাবৃত্ত ছন্দ। এখন আমরা জানবো মাত্রাবৃত্ত যে মাত্রাবৃত্ত ছন্দ কি। ইতিমধ্যেই আমি যে বিষয়টা বলেছিলাম, ছন্দ মানে আমাকে বারবার আসতে হবে, অক্ষর মাত্রা পর্বতে। অক্ষর আমরা জেনেছি, মাত্রাও জেনেছি, পর্ব জেনেছি। তো মাত্রাবৃত্ত ছন্দটা হচ্ছে যে ছন্দ রীতিতে সাধারণত মুক্তাক্ষরকে এক মাত্রা, বদ্ধাক্ষরকে দুই মাত্রা ধরা হয়, সেটাই হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। কিরকম আমরা একটু প্রয়োগ দেখি। যেমন সোনার পাখি ছিল সোনার কাছাকিতে, বনের পাখি ছিল বনে। আরেকটি কথা বলা উচিত যে আপনারা একটু লক্ষ্য করবেন, ছন্দ মূলত হচ্ছে যে বাক প্রধান নয়, এটা স্বর প্রধান। ছন্দটা অনেকটা তার লয় বা গতিটা দৃঢ় হয়, এটা খুব তাড়াতাড়ি আমাদের কণ্ঠস্বর খুব উচ্চ স্বরে উঠে যায় এবং খুব দ্রুত আমাদের যে চরণগুলো বেরিয়ে আসে। কিন্তু মধ্যবৃত্ত দেখবেন, মাত্রাবৃত্ত দেখবেন যে স্বরবৃত্তের মতো এতটা দ্রুত নয়, এটা মধ্যম নয়, এটা অনেকটা মধ্যম পর্যায়ে পড়ে। যেমন এখানে পড়লাম সোনার পাখি ছিল সোনার কাছাকিতে, বনের পাখি ছিল বনে। আমার কণ্ঠ কিন্তু এতটা দ্রুত হয়নি।
তো এখানে সোনার পাখি ছিল, আমরা মাত্রা গণনা করি। সোনার পাখি ছিল, কিভাবে মাত্রা গণনা করবো দেখেন। সুনার, আমি আগে বলেছিলাম অক্ষর জিনিসটা এক পয়সা আমি যতটুকু উচ্চারণ করতে পারি, সু এক পয়সা আমি উচ্চারণ করতে পারতেছি, তাই না? তাইলে সু হচ্ছে আমার একটা মাত্রা যেটা মুক্তাক্ষর। কেন? সু কথাটা আমি দীর্ঘ করতে পারতেছি বা টেনে পড়তে পারবো, কিন্তু নার কথাটা আমি টেনে পড়তে পারতেছি, নার কথাটা আমার কণ্ঠটা থেমে যাচ্ছে। কিন্তু এখানে বর্ণ দুটো হলেও মাত্রা কিন্তু একটা, কারণ এর উচ্চারণ বয়স কিন্তু আমি এক বয়সে উচ্চারণ করতেছি। যেমন নার, এক বয়সে আমি দুটো উচ্চারণ করতেছি, এই কারণে সে অক্ষর। সুনার, তাহলে আমি দেখতেছি সু হচ্ছে মুক্তাক্ষর আর নার হচ্ছে বদ্যাক্ষর। আমি আগেই বলেছি মাত্রা বৃত্ত ছন্দে কি করতে হবে? মুক্তাক্ষরকে এক মাত্রা ধরতে হবে আর বদ্যাক্ষরকে ধরতে হবে দুই মাত্রা। তাহলে সু এক মাত্রা, নার এখানে দুই মাত্রা হয়ে যাবে। স্বরবৃত্ত কিন্তু এক মাত্রা ছিল, কিন্তু বদ্যাক্ষরে আমরা মাত্রা বৃত্তে বদ্যাক্ষরকে দুই মাত্রা ধরতে হবে, এই কারণে সুনার সেখানে তিন মাত্রা হয়ে গেল। সু এক মাত্রা, নার দুই মাত্রা। কিন্তু এটা যদি আমার এই শব্দটা যদি স্বরবৃত্ত ছন্দে প্রয়োগ করি তাহলে সেখানে কিন্তু মাত্রা দুটো হবে, কারণ সে সবসময় মুক্তাক্ষর বা বদ্যাক্ষর হোক মাত্রা সংখ্যা এক ধরতে হয়। কিন্তু মাত্রা বৃত্ত ছন্দে আমাকে বদ্যাক্ষর দুই মাত্রা ধরতে হয়েছে বিদায় সু এক মাত্রা ধরবো, নার দুই মাত্রা ধরবো। তাহলে আমার মাত্রা সংখ্যা কত হলো? তিন। পাখি ছিল, তাহলে পা, এখানে আমি পেলাম একটা অক্ষর যেটাকে আমার এক মাত্রা ধরতে হবে। কি, এটাও একটা মুক্তাক্ষর, এটাও আমি এক মাত্রা ধরবো। তাহলে পাখি কয় মাত্রা হলো? দুই মাত্রা হলো। প্রথমে ছিল তিন মাত্রা, পরে পেলাম দুই মাত্রা, সোনার পাখি এখন হলো পাঁচ মাত্রা। ছিল, তাহলে চি লো, এখানে চি হচ্ছে এক মাত্রা, ল হচ্ছে এক মাত্রা, ছিল। এখানে পেলাম আরো দুটো, তাহলে তিন দুই দুই, তাহলে কত হলো আমার মোট? এখানে একটা পর্ব, আমি আগেই বলেছি পর্ব অনুসারে মাত্রা নির্ণয় করতে হবে। আমি পুরা স্মরণ একসাথে গণনা করে মাত্রা পাবো না, আমাকে মাত্রাগুলো গণনা করতে হবে পর্ব অনুসারে। কারণ আমি একসাথে কতটুকু উচ্চারণ করতে পারতেছি চরণে সোনার পাখি ছিল, বা আমার যে ভাবটা প্রকাশ হচ্ছে সেই ভাবটা প্রকাশ করতে গিয়ে কিভাবে আমার অর্থের সৌন্দর্যতা ফুটে উঠতেছে। সোনার পাখি ছিল, এতটুকু আমার একটা ভাব। সোনার পাখি ছিল, এখানে আমি পেলাম সোনারে পেলাম তিনটা মাত্রা, আর পাখিতে পেলাম দুইটা, ছিলতে পেলাম দুইটা, মোট হলো সাতটা মাত্রা। তাহলে সোনার পাখি ছিল, এই পর্বে পেলাম সাত মাত্রা, পরবর্তী পর্বেতে দেখি আমার সাত মাত্রা আছে কিনা। পরে আবার সোনার কাছাটিতে, সুনার আমি আগে বিশ্লেষণ করেছি, সোনারে আমি তিন মাত্রা পেয়েছি। এখন হচ্ছে কাছাটিতে, দেখেন কা এক মাত্রা, চা এক মাত্রা, কাঁচা, টি এক মাত্রা, তে এক মাত্রা, তাহলে আমি এখানে কিন্তু চার মাত্রা পেলাম। কাছাটিতে চার মাত্রা। তাহলে আমি প্রথমে সোনারে পেয়েছি তিন মাত্রা, আর কাছাটিতে পেয়েছি চার মাত্রা। চার এবং তিনে মিলে হলো সাত। তাহলে এখানে দুইটা পর্ব আছে, আমি পর্ব দুটোতেই দেখতেছি সাত মাত্রা পেলাম। এরপরে আছে বনের পাখিটি ছিল বনে, দেখেন বনের ব, এটা হচ্ছে মুক্তাক্ষর যেখানে আমরা এক মাত্রা ধরবো। আবার নের, এটা বদ্যাক্ষর, মাত্রা বৃত্তে বদ্যাক্ষরকে যেহেতু দুই মাত্রা ধরতে হয়, নেরে পেলাম আমরা দুই মাত্রা। তাহলে কি পেলাম? বনের, এখানে প্রথমে এক পরবর্তীতে দুই, তাহলে পেলাম আমরা কিন্তু তিন মাত্রা। পাখি, পাখিতে দেখেন পা এক মাত্রা, খি এক মাত্রা, চি ল এখানে আবার দুই মাত্রা। পাখি ছিল, এখানে চার মাত্রা পেলাম। বনের পাখি ছিল, এখানে প্রথমে তিন পরবর্তীতে চার, তাহলে কত হলো? সাত মাত্রা। তাহলে আমরা দেখলাম সাত সাত সাত। পরে হলো বনে, বনে বতে এক মাত্রা, নেতে এক মাত্রা, দুই। তাইলে টোটাল এখানে আমরা যে চরণদ্বয়ের মধ্যে পেলাম, আমরা চারটা পর্ব পেয়েছি, তিনটা পেয়েছি পূর্ণাঙ্গ পর্ব। যেমন সোনার পাখি ছিল সোনার কাছাটিতে, বনের পাখি ছিল বনে। সোনার পাখি ছিল সোনার কাছাটিতে, বনের পাখি ছিল, এই তিনটে কিন্তু মূল পর্ব, যেখানে সাতটা মাত্রা আমরা পেয়েছি প্রত্যেকটা পর্বে। আর অপূর্ণ পর্ব বনে আছে, সেখানে আমরা পেয়েছি দুই মাত্রা। সাধারণত মাত্রাবৃত্ত ছন্দ দেখা যায় পাঁচ 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 দুই অথবা তিন হয়, অথবা ছয় ছয় মূল পর্ব ছয়, অথবা সাত, অনেক সময় আটও হতে পারে। মাত্রাবৃত্ত ছন্দের কতগুলো বৈশিষ্ট্য আমরা জেনে নিই। একই শব্দের অন্তর্গত যুক্ত ব্যঞ্জনে
পূর্বস্বর দীর্ঘ বা দ্বিমাত্রিক হয়। দ্বিমাত্রিক মানে মাত্রা দুইটা হয়, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। অর্থাৎ বদ্ধাক্ষর, বদ্ধাক্ষর জিনিসটা হচ্ছে যে যুক্ত বর্ণ থাকবে এরকম না। বদ্ধাক্ষর জিনিসটা হচ্ছে আমি যে এক প্রশ্নে উচ্চারণ করতেছি সেটা যদি আগে বলেছি সাধারণত দেখা যায় বর্ণ হিসাব নয়, হিসাবটা হচ্ছে যদি আমি দীর্ঘ করে উচ্চারণ করতে না পারি, হাত, শুন, দর ইত্যাদি। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষরের মাত্রা দীর্ঘ বা দ্বিমাত্রিক হবে, অনুসার ও বিসর্গের পূর্ববর্তী স্বর দীর্ঘ হবে, ওই, ও, স্বরদ্বয় এগুলো সাধারণত দ্বিমাত্রিক হয়, মাত্রা বৃত্তে মনে রাখতে হবে। ওই, আমরা জানি যে স্বরবর্ণের দুইটি যৌগিক বর্ণ আছে, তারা কিন্তু মৌলিক নয়, তাদের মধ্যে কিন্তু দুইটা বর্ণ আছে। ওই বর্ণটা এসেছে ও যোগ রস্বই মিলে হচ্ছে ওই। এখানে দুইটা বর্ণ আছে বিদায় আমাদের মাত্রা বৃত্তে ছন্দে তাকে দ্বিমাত্রিক মর্যাদা দেওয়া হয়, কিন্তু স্বরবৃত্তে ছন্দে তাকে কিন্তু দ্বিমাত্রিক মর্যাদা দেওয়া হয় না, তাকে এক মাত্রায় ধরা হয়। তো সম্মানিত দর্শকবৃন্দ, সর্বশেষ আমি যে মাত্রা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্ষর বৃত্তছন্দ। অক্ষর বৃত্তছন্দ কি? যে অক্ষর বৃত্তছন্দ হচ্ছে যে ছন্দ রীতিতে মুক্তাক্ষর সবসময় এক মাত্রা ধরা হবে। আপনারা একটু লক্ষ্য করেন, আমি যে এতক্ষণ ছন্দ সম্পর্কে বলেছি, ইতিপূর্বে আমি স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত বলেছি। দেখবেন যে মুক্তাক্ষর মনে রাখবেন, মুক্তাক্ষর মানে এক মাত্রা, কারণ মুক্তাক্ষর সেই একক, সে সবসময় এক মাত্রা। সমস্যাটা হয় বদ্ধাক্ষর নিয়ে। বদ্ধাক্ষর স্বরবৃত্ততে হচ্ছে এক মাত্রা, মাত্রা বৃত্ততে হচ্ছে দু মাত্রা, অক্ষর বৃত্ততে কখনো এক মাত্রা কখনো দুই মাত্রা। এটি হচ্ছে সমস্যাটা। কখন এক মাত্রা হবে আর কখনই বা দু মাত্রা হবে বদ্ধাক্ষর। যদি অক্ষর বৃত্ত ছন্দে শব্দের শুরুতে অথবা মধ্যে বদ্ধাক্ষর থাকে তাহলে আমরা এক মাত্রা হিসাবে তাকে বর্ণনা করতে হবে। কিন্তু শব্দের শেষে যদি একটা শব্দের শেষে যদি আমি কি পাই, বদ্ধাক্ষর পাই, তাহলে সেই বদ্ধাক্ষরকে দুই মাত্রা গণনা করতে হবে। আমি আবার বলছি, অক্ষর বৃত্ত ছন্দে শব্দের শুরুতে অথবা মধ্য, আদি অথবা মধ্য যদি বদ্ধাক্ষর আমরা পাই তাহলে এক মাত্রা গণনা করতে হবে। আর শব্দের শেষে যদি আমরা বদ্ধাক্ষর পাই তাহলে তাকে দু মাত্রা গণনা করতে হবে। বিষয়টা যদি স্পষ্ট না হন তাহলে আমি একটা উদাহরণ দিই। যেমন সুন্দর একটা শব্দ, লক্ষ্য করেন, সুন্দর একটা শব্দ, এই শুন, শুন, এখানে দেখেন দুন্তাস্ব রুসুকার দুনথন্য শুন, এটা মিলে একটা আমার কি হলো, অক্ষর হলো। কি হলো? অক্ষর। এখানে শুন কিন্তু একটা বদ্ধাক্ষর। কেন? শুন কিন্তু আমি দীর্ঘ করে উচ্চারণ করতে পারতেছি না, এই কারণে বদ্ধাক্ষর। এবং সুন্দর শব্দটা শুন, এই যে বদ্ধাক্ষর পেলাম, এই শব্দটা শুরুতে পেলাম, এই কারণে এখানে দুই মাত্রা ধরা হবে না অক্ষর বৃত্তের জন্য, তাকে এক মাত্রায় ধরতে হবে। কিন্তু দর, শুন, দর, দর দেখেন, দরও কিন্তু বদ্ধাক্ষর, কিন্তু দর হচ্ছে সুন্দর শব্দটার শেষে বদ্ধাক্ষর, এই কারণে এই দর হচ্ছে দুই মাত্রা, শুন হচ্ছে এক মাত্রা। তাইলে আমরা কি বুঝলাম? যে অক্ষর বৃত্তের ছন্দে শব্দের আদিতে অথবা মধ্যে যদি বদ্ধাক্ষর থাকে তাহলে তাকে এক মাত্রা হিসাবে গণনা করতে হবে। আর যদি শব্দের শেষে আমরা বদ্ধাক্ষর পাই অক্ষর বৃত্তের ছন্দে তাহলে তাকে দুই মাত্রা হিসাবে গণনা করতে হবে। তো এখানে আমরা একটা উদাহরণ নিয়ে আসি, যেমন মরিতে চাহি না আমি সুন্দর ববরি, মানবের মাঝে আমি বাঁচি থাকতে চাই। দেখেন এখানে যদি আমরা ছন্দ বিশ্লেষণ করি, আমরা আগে পর্ব চিনতে হবে। আমি বারবার কথাটা যেটা বলতেছি, আমাকে পর্ব চিনে তারপরে ছন্দ গণনা করতে হবে। আমি যদি পুরো চরণ, পুরো লাইন ছন্দ বন্ধে থাকি তাহলে কিন্তু ছন্দের মিল হবে না। ছন্দ একটা প্যাটার্নের মতো মনে রাখতে হবে, যে ছন্দগুলো সাধারণত বিন্যস্ত কিরকম হয়, 4-4-4, এই যে 4-4-4 একটা বিন্যাস থাকে, অথবা 5-5-5, অথবা 8-6-8-6-8-6 এরকম একটা বিন্যাস থাকে। তা আমাকে পর্ব যদি চিনি তাহলে আমি এই বিন্যাসটা বাহির করতে পারবো, নতুবা সম্ভব নয়। আমি বিশ্লেষণ করতেছি, দেখেন মরিতে চাহি না আমি এটা একসাথে উচ্চারণ করতে পারতেছি, এটা হচ্ছে আমার একটা পর্ব। চরণ কিন্তু পর্বের সাথে মিল নেই। পর্ব জিনিসটা হচ্ছে চরণের যে অংশটুকু এক প্রয়াসে উচ্চারণ করা যায়। আমি বারবার বিষয়টা বলতেছি, পর্ব জিনিসটা হচ্ছে চরণের যে অংশটুকু। একটা চরণে দুইটা পর্ব থাকতে পারে, একটা পর্ব থাকতে পারে, তিনটা পর্ব থাকতে পারে, হ্যাঁ, একাধিক পর্ব থাকতে পারে।
মরিতে চাহি না আমি, এটা হচ্ছে একটা পর্ব। মরিতে আমি আগেই বলেছি যে অক্ষরবৃত্ত ছন্দ বা যে কোনো ছন্দই হোক না কেন, সেই ছন্দগুলো যদি মুক্তাক্ষর হয় তাহলে আমাকে একমাত্রা গণনা করতে হবে। তাহলে ম, রি, তে এগুলো মুক্তাক্ষর, আমার কোনো কিন্তু এখানে হ্যাঁ এখানে কোনো সন্দেহ নেই। আমি এগুলোকে একমাত্রা হিসাবে গণনা যদি করি তাহলে এখানে 3টে অক্ষর আছে, যেহেতু আমি 3 মাত্রা ধরে নেব। মরিতে চাহি না, এখানেও কিন্তু কোনো বদ্যাক্ষর নেই। দেখেন চা হি না, আমি টেনে পড়তে পারতেছি। এই কারণে এখানেও আমার 3টে অক্ষর আছে, 3টে অক্ষরই মুক্তাক্ষর, আমি 3 মাত্রায় ধরে নেব। তাহলে প্রথমে পেলাম 3 মাত্রা, দ্বিতীয় পর্যায়ে পেলাম আবার 3 মাত্রা, মাত্রা হলো 6টা, মনে রাখতে হবে। তারপরে আরেকটা শব্দ আছে এখানে আমি, এখানেও কিন্তু তারা মুক্তাক্ষর। দেখেন আ টেনে পড়তে পারতেছি, সে হচ্ছে মুক্তাক্ষর। মি এটাও টেনে পড়তে পারতেছি, সুতরাং এটা মুক্তাক্ষর। তাইলে এখানে আমি 2টা মুক্তাক্ষর পেয়েছি, আমাকে 2 মাত্রায় ধরে নিতে হবে। 3 মাত্রা, 3 মাত্রা 6, 6 আর 2 8। তাহলে আমি এখানে কত পেলাম? যে এখানে 8টা মাত্রা পেলাম প্রথম পর্বে। আমি যাই এখন দ্বিতীয় পর্বে। সুন্দর ভবনী, সুন্দর, সুন্দর। দেখেন শুন শব্দটা হচ্ছে বদ্যাক্ষর, কিন্তু এখানে কথা হচ্ছে অক্ষর বৃত্তের ক্ষেত্রে শব্দের শুরুতে বদ্যাক্ষর থাকলে তাকে এক মাত্রা ধরতে হয়। এই কারণে আমি শুন এখানে এক মাত্রা ধরবো, কিন্তু দর এখানে বদ্যাক্ষর শব্দের শেষে, অক্ষর বৃত্তে শব্দের শেষে বদ্যাক্ষরকে 2 মাত্রা গণনা করা হয়। তাহলে প্রথমটা আমাকে ধরতে হবে 1 মাত্রা, দ্বিতীয়টাকে ধরতে হবে 2 মাত্রা, তাহলে কত হলো? 3 মাত্রা। সুন্দর ভুবনে, এখানে দেখেন ভু ভ নে, তাহলে এগুলো মুক্তাক্ষর 3টে অক্ষর আছে, আমাকে 3 মাত্রায় ধরতে হবে। প্রথমে পেলাম 3 মাত্রা, দ্বিতীয়টাতে পেলাম 3 মাত্রা, তাহলে কত হলো? 6 মাত্রা। তাহলে প্রথম পর্বে পেয়েছিলাম আমরা 8 মাত্রা, দ্বিতীয় পর্বে পেলাম 6 মাত্রা। 8 6। দ্বিতীয় চরণে যদি যাই, মানবের মাঝে আমি, মানবের দেখেন মা, এটা মুক্তাক্ষর 1 মাত্রায় আমাকে ধরতে হবে। ন মুক্তাক্ষর 1 পর্বে ধরতে হবে। বেদ, মা ন বেদ, বেদ, বেদ দেখেন এখানে কিন্তু বদ্যাক্ষর, কারণ একে টেনে পড়া যাচ্ছে না, বেদ। তাইলে এই বের আবার বদ্যাক্ষরের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করব যে শব্দের শেষে থাকলে 2 মাত্রা ধরতে হয়। এটা কিন্তু শব্দের শেষে, তাই আমি এখানে 2 মাত্রা ধরে নেব। মা ন বেদ, তাহলে মোট এখানে মাত্রা পেলাম আমি কত? 4 মাত্রা পেলাম। মাঝে, মাঝে এখানে দুটোই কিন্তু মুক্তাক্ষর, আমি 2 মাত্রা ধরে নেব। আমি, আমির মধ্যেও কিন্তু এটা দুটাই মুক্তাক্ষর, 2 মাত্রা। তাহলে প্রথমে পেলাম 4 মাত্রা, পরবর্তীতে মাঝে 2 মাত্রা, আমি 2 মাত্রা, মোট মাত্রার সংখ্যা হলো 8টি। দ্বিতীয় পর্বে যাই, বাঁচি বাড়ি চাই, বাঁচি, দেখেন বা আমি টেনে পড়তে পারতেছি, কারণ সে হচ্ছে কি মুক্তাক্ষর, আমি মুক্তাক্ষরকে 1 মাত্রা ধরবো। চি এখানেও মুক্তাক্ষর 1 মাত্রা, তাহলে হলো 2 মাত্রা। বারে এগুলো কিন্তু মুক্তাক্ষর, টেনে পড়তে পারতেছি, এখানে পেলাম আরো 2 মাত্রা। বাঁচি বারে শব্দটাতে আমি কয় মাত্রা পেলাম? বাঁচি বারে শব্দটার মধ্যে আমি পেলাম 4 মাত্রা। বাঁচি বারে চাই, চাই, দেখেন চা চাই শব্দটার মধ্যে আমি আরো পাচ্ছি 2টা মাত্রা, তাহলে মোট হলো 6টা। মরিতে চাহি না আমি, সুন্দর ভুবনে মানবের মাঝে আমি, বাঁচি বারে চাই। তাহলে আমরা বিশ্লেষণ করে দেখাইলাম। সম্মানিত দর্শক বৃন্দ, এখানে মাত্রা সংখ্যা পেয়েছি আমরা 8 6 8 6। এখানে একটা বিষয় লক্ষণীয়, অক্ষরবৃত্ত ছন্দ সাধারণত অনেকটা দৃঢ় হয়, খুব আস্তে আস্তে হয় তার যে গতিটা, এবং তার মূল পর্বের মাত্রাটা অধিকাংশ সময় 8 অথবা 10 থাকে। পূর্ণ যে পর্ব, আমি পর্ব জিনিসটা আগে বুঝিয়েছি, পর্বর যে আমি দেখেছি এখানে 8 6 8 যে এটা হচ্ছে আমার মানে মূল পর্ব, এখানে 8, পরবর্তী 6 যেটা, এটা কিন্তু পূর্ণ পর্ব নয়, এটা অপূর্ণ পর্ব। পর্বগুলো অক্ষরবৃত্তের ক্ষেত্রে মাত্রার সংখ্যা 8 অথবা 10ই অধিকাংশ সময় থাকে। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আমাদের এই মূল্যবান সময়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তীতে আপনার সাথে আমরা এখন, আপনার প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে আমাদের অতিথির কাছ থেকে ছন্দালাপ সম্পর্কে,
ছন্দের বিভিন্ন ক্যাটাগরি নিয়ে তিনি আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন স্বরবৃত্ত ছন্দ নিয়ে, অক্ষরবৃত্ত ছন্দ নিয়ে, মাত্রাবৃত্ত ছন্দ নিয়ে। প্রিয় দর্শক, যারা নতুন লেখক, যারা নতুন লিখছে, তারা এর মাধ্যমে, তারা নতুন এই যে শিক্ষার মাধ্যমে তারা ছড়া লিখতে পারবে, কবিতা লিখতে পারবে এবং তাদের কবিতাগুলো মানসম্মত হবে বলে আমরা আশা রাখি। প্রিয় মুস্তাফা, আপনার কাছে আমি আলোচনা করতেছি যে বর্তমানে অনেক লেখকরা যে ছড়া লেখেন, যে অধিকাংশ দেখা যায় ছন্দের মাত্রা বা ভাষাগত মিল থাকে না। তো এই ক্ষেত্রে আপনি এই লেখকদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে সাহিত্য জিনিসটা এটা প্রাথমিক পর্যায়ে এটা ব্যক্তিগত ব্যাপার, আনন্দের ব্যাপার। প্রাথমিক পর্যায়ে একজন লেখক যখন সাহিত্যাঙ্গনে আসে তখন এটা খেলার চলে আসে, সে খেলতে খেলতে আসে, সে এটার মধ্যে আনন্দ পায়, সেটার মধ্যে হ্যাঁ সুখ অনুভব করে। তখন দেখা যায় যে আমাদের প্রাথমিক পর্যায়ে ছন্দ আমাদের জানাও সম্ভব হয় না, আর ছন্দ শিখে কেউ সাহিত্যাঙ্গনে আসাও সম্ভব নয়। কিন্তু একজন সাহিত্যপ্রেমী যখন সাহিত্য জগতে আসে, সে যখন লিখতে শুরু করে, সে যখন বিভিন্ন ছন্দ পড়ে, বিভিন্ন ছড়া পড়ে, বিভিন্ন সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করে, বা সে যদি বড় মাপি কি হতে চায়, সাহিত্যিক হতে চায়, তাহলে তাকে অবশ্যই কিছু রুলস, কিছু নিয়ম বা কিছু বিধিবিধান তাকে মেনে চলতে হবে। তো প্রাথমিক পর্যায়ে সে যেভাবেই লিখুক না কেন, সে তার মনের ইচ্ছাগুলো লিখার মাধ্যমে ভাব প্রকাশ করলো। কিন্তু সে যদি সত্যিকারী ছড়াকার হতে চায় বা সত্যিকারী একজন কবি হতে চায়, তাহলে অবশ্যই তার এই ছন্দগুলো জানতে হবে। আর একটা প্রশ্ন মুস্তাফা আপনার কাছে, যে আমরা জানি যে যখন ছড়া লেখা হয় ঠিক তখনই ছড়ার মধ্যে যেমন ভাষা থাকতে হবে, ভাষার সৌন্দর্য মধ্যে থাকতে হবে, ছন্দ থাকতে হবে, মাত্রা থাকতে হবে। এই তিনটার সংমিশ্রণে আপনি কি মনে করেন সব চড়াকার যারা তরুণদের মধ্যে যারা চড়া লেখে, এই তিনটার সংমিশ্রণ কি থাকে না কোনোটা? আসলে ব্যাপারটা অনেকটা দুঃখজনকই বলতে হয় যে বিভিন্ন ছড়া পড়ি, বিভিন্ন গ্রুপে দেখি, ম্যাগাজিনে দেখি বা পত্রিকায় দেখি, বা অনেকের নতুন বই প্রকাশ হয়, অনেক প্রকাশনাও এখন অনেক বেড়েছে, সম্পাদকও বেড়েছে সংখ্যা, লেখকের সংখ্যাও অগণিত, কিন্তু দিন দিন পাঠকের সংখ্যা কমে যাচ্ছে। কিন্তু এগুলো পড়তে গিয়ে দেখা যায় যে আসলে অনেক ত্রুটি আছে, বিচ্যুতি আছে। এই ত্রুটিগুলোর মূল কারণ হচ্ছে যে আমরা কবিতা পড়ার চেয়ে লেখাটাকেই প্রাধান্য বেশি দিই, ছড়াটা পড়ার চেয়ে বেশি। আমি যদি পড়ি তখন কিন্তু আমি একজন লেখকের লেখা যখন পড়বো, তখন কিন্তু আমি এটা নিয়ে যদি একটু রিসার্চ করি যে এটা আসলে কিভাবে হলো, যে এই যে আমি ছড়াটা পড়তেছি আমার ভিতরে কতটুক, মানে আমার যে স্বর, আমার যে হ্যাঁ ভাষাগত যে একটা দিক, এটা কিরকম মনে হচ্ছে আমার কাছে। এখানে যদি পর্ব, মাত্রা, ছন্দ না থাকে, তাহলে যে ব্যাপারটা হচ্ছে আসলে আমি উদাহরণ দেব যে আমরা যখন প্রতিনিয়ত খাবার বা নাস্তা তৈরি করা হয়, সেই নাস্তার মধ্যে আমরা দেখি যে যদি লবণ কোনো জায়গায় কম হয়, তাহলে মুখে দেওয়ার পরে কিন্তু এটার একটা যে প্রকৃত স্বাদ সেটা কিন্তু আমরা পাই না, বা একটা মশলা কম দিলে বা অন্য কিছু কম হলে সেটা জিনিসটা কিন্তু আমরা প্রকৃত স্বাদটা পাই না, এবং বুঝতে পারি যে এটার একটা ত্রুটি আছে। যে আসলে রন্ধনশালার ক্ষেত্রে যেমন আমাদের কিছু উপকরণ আছে, রান্নার ক্ষেত্রে যেমন কিছু মশলা জাতীয় আছে, সাহিত্যের ক্ষেত্রেও, কবিতার ক্ষেত্রেও বা ছড়ার ক্ষেত্রেই বলি না কেন, সেখানেও কিন্তু কতগুলো কি আছে যে সাহিত্যের উপাদান আছে। এই উপাদানগুলো যদি কোথাও ত্রুটি হয়, তাহলে একজন যারা ভালো ছড়াকার বা ভালো লেখক বা ভালো মানুষের হাতে গেলে সে কিন্তু অটোমেটিক সেই ত্রুটিটা বুঝতে পারে। আসলে ব্যাপারটা হচ্ছে এই কারণে আমি উপদেশ দেব যারা সাহিত্য জগতের তরুণ, তাদেরকে আমি বলবো আগে প্রথমে আমাদেরকে প্রচুর পড়তে হবে, জানতে হবে, জেনে তারপরে হ্যাঁ এর জন্য লেখা বন্ধ করব না, ধীরে ধীরে লিখবো। তবে আমাকে মনে রাখতে হবে যে আমি ছড়াকার হিসেবে আমাকে পরিচয় দেওয়াটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি আগে জানবো, ধীরে ধীরে শিখবো, তারপরে আমি লিখবো। কারণ আমাদের লেখাটা এক হচ্ছে অবশ্যই প্রথমে আমাদের নিজের আনন্দের জন্য, দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আমাদের এই লেখাগুলো পরবর্তী একটা প্রজন্মের হাতে ছেড়ে দেওয়া হয়। সেই প্রজন্ম এই লেখাটাকে, ভালো লেখাগুলোকে গ্রহণ করে, এবং গ্রহণ করলে সেই লেখাগুলোর মাধ্যমে আমাদের জাতি কি হয়, উপকৃত হয়। তাই আমি নতুনদেরকে বলবো যে হ্যাঁ, আমরা সাহিত্যের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে আসতে হবে, সাহিত্য বেশি বেশি পাঠ করতে হবে, সাহিত্য সম্পর্কে জানতে হবে এবং সাহিত্যকে ভালোবাসতে হবে। ভালোবেসে সেই সাহিত্য আমাকে কি করতে হবে, যে আমার হৃদয় থেকে
হ্যাঁ ঢেলে দিতে হবে, যেন আমার এই লেখাগুলো যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্মকে কিছু শিখাতে পারে, কিছু দিতে পারে। মুস্তাক ভাই, সংক্ষেপে সংক্ষেপে আমরা আরো কিছু প্রশ্ন করে ফেলবো। আপনি কোন চোরাকারে বেশি চোরা পড়েন? আমি আসলে আমার এলাকার কয়েকজন নতুন ছড়াকার আছে, যেখানে হ্যাঁ যারা পুরাতন সাহিত্যিক আছে তাদের তো মানে বলাই বাহুল্য, তাদের প্রথমে শুরুটাই আমার তাদেরকে দিয়ে। যেমন সত্যেন্দ্রনাথ দত্ত আছে, যিনি চন্দ্রের জাদুঘর। ওনার চন্দ্র পড়লে যেন আমার ভিতরে মনে হয় আমি একেবারে শৈশবে চলে যাই। হ্যাঁ কিছু মানে একেবারে বাস্তব চিত্র ফুটে ওঠে, যেমন আমার শরীরের মধ্যে একটা তাল অটোমেটিক এসে যায়। তাছাড়া আমার এলাকার বেশ কয়েকজন ছন্দাকার আছে, তাদের কবিতাও আমার খুব বেশ ভালো লাগে। আশরাফ রুকন আমার আমার গ্রামের একজন ছন্দাকার, ঠিক আছে, ওনার ভালো ভালো লিখে। তাছাড়া এরকম আরো নতুন নতুন আছে, আমি চেষ্টা করি নতুনদেরকে নতুন লিখা বোঝার জন্য। রাইট মুস্তাক ভাই, তো পরবর্তী বিষয়টা হচ্ছে যে আপনার যে বয়স, এই বয়সে যে এই সাহিত্য নিয়ে খেলাধুলাটা খুব কমই যুবক আছে। যে আপনি সবে মাত্র অনার্স মাস্টার্স বাংলা ডিপার্টমেন্ট থেকে সমাপ্ত করেছেন, এখন আপনি বিসিএস দিবেন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, কিন্তু তারপরও আপনি থেমে নেই, আপনি সাহিত্যের জন্য আপনার হৃদয়ে স্থান করে নিয়েছে। তো আপনি কি মনে করেন যে ফিউচার পরিকল্পনা কি? আপনি কি সাহিত্যে থাকবে আপনার সাথে, আপনি যেই জবে যান না কেন আপনার কি সাহিত্যের পাশে থাকবে, না আপনি সাহিত্যটা ছেড়ে দিবেন? প্রথমত হচ্ছে আসলে কোনো জিনিস ধরে রাখা বা ছেড়ে দেওয়াটা প্রথম যে শর্ত সেটা হচ্ছে ভালোবাসা। যে সাহিত্যের প্রতি আসলে আমার ভালোবাসা জন্মে গেছে। আমি সাহিত্যের ছাত্র ঠিক আছে, কিন্তু সাহিত্যর ছাত্রত্বের আগেই, সাহিত্য তো ছাত্র হয়েছে আমি তখনই যখন আমি অনার্সে অ্যাডমিশন নিয়েছি, কিন্তু এর আগে থেকে বিশেষ করে আমি যখন স্কুল জীবনে হাই স্কুলে পড়াশোনা করি তখনই আমি যে যেমন জসিমউদ্দিন, তারপরে জীবনানন্দ দাশ, হ্যাঁ ওদের কবিতা পড়ে খুব আপ্লুত হতাম এবং ভাবতাম যে ইস আমিও যদি এরকম কবিতা লিখতে পারতাম। সেখান থেকে মূলত একটা স্বপ্ন বা সাহিত্যের প্রতি ভালোবাসা, তখনই আমি কিছু কিছু লেখা মানে চেষ্টা করতাম। এবং একটা কবিতা লেখার পর যে নিজের কতটুকু আনন্দ হ্যাঁ অনুভব হয় একজন কবিতা বলতে পারবে। তো তখন থেকেই এটার প্রতি ভালোবাসা। আশা করি ভালোবাসা যেহেতু আছে, সেই ভালোবাসার সাথে আজীবন সঙ্গে থাকবো। আমি সাহিত্য হ্যাঁ সবসময় সাধনা করে যাব যতদিন বেঁচে আছি। আপনার কাছে আরেকটা প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে সাহিত্য সংস্কৃতি অঙ্গনে যে কিছু কিছু সংগঠন যারা যে যারা পদক পাওয়ার যোগ্য বা পুরস্কার পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে যারা পদক পাওয়ার বা পুরস্কার পাওয়ার যোগ্যতা এখন অর্জন করেনি তাদেরকে পুরস্কার দেওয়া হয়। আসলে এই ব্যাপারটা আপনার কাছে কিভাবে মনে হয়? ব্যাপারটা হচ্ছে একজন প্রকৃত সাহিত্যিক সে কখনো পদকের জন্য লিখে না, লিখে না, রাইট? সে লিখে নিজের জন্য, অন্যের জন্য। সে সর্বোচ্চ চেষ্টা করে যে আমার যে লেখাটা গুণগত মান ভালো হোক, মানুষ আমাকে গ্রহণ করুক, আমার সাহিত্যকে ধরে রাখুক, আমি সেই সাহিত্যে বেঁচে থাকি। তবে হ্যাঁ একজন ভালো মানুষের ভালো কর্মের জন্য যদি যথার্থ আমরা সম্মান দিতে না পারি তাহলে অবশ্যই এখানে একটা অবিচার হয়। এবং আমাদের যে যারা এত পরিশ্রম করে হ্যাঁ এত পরিশ্রম করে ভালো কিছু করে তারা কিন্তু নিরুৎসাহিত হয়ে যায়। যে আমি একটা এত ভালো কাজ করলাম, জাতিকে একটা এত সুন্দর জিনিস উপহার দিলাম, কিন্তু বিনিময় হ্যাঁ আমাকে কিছু দেওয়া হলো না, বরং যে কিছুই দিতে পারেনি বা যে আমার যে গুণগত মন্দ বা খারাপ একটা জিনিস দিয়েছে তাকেই পুরস্কৃত করা হয়েছে, এতে আমাদের সাহিত্যিকরা বিশেষভাবে কি হন যে আঘাতপ্রাপ্ত হন এবং তারা নিরুৎসাহিত হয়ে দেখা যায় অনেক সময় সাহিত্য অঙ্গন থেকে সরেও যান। তো এটা হচ্ছে মূলত আমাদের বিচারক মণ্ডলীদের একটা আমি কি মনে করব অজ্ঞতা। কারণ যারা বিচারক মণ্ডলী তারা যদি কি হন যে বিবেকবান হন, তারা যদি সাহিত্য সম্পর্কে যে ভালো বুঝেন তাহলে ভালোভাবে বিষয়টা বিচার করতে পারবেন। তাই আমি বলবো যারা এসব দায়িত্বে থাকেন তারা যেন বিবেক সম্পন্ন মানুষ হন, তারা যেন স্বশিক্ষিত মানুষ হন, তারা যেন সাহিত্যকে বুঝে এরকম কোনো ব্যক্তি সেই জায়গায় থাকেন, তাহলে আশা করি এরকম যে অবিবেচক কোনো কাজ হবে। প্রিয় মুস্তাক ভাই, আসলে আপনি আমাদেরকে আজকে আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, সেজন্য আমার পেজ আব্দুল কাদের জীবনের পেজ এবং ডেইলি সিএন বাংলা তাছাড়া ইউটিউব পেজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমাদের যে এপিসোড এটা একদম নতুন এপিসোড।
তো আমাদের এই এপিসোডে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনাদের পরামর্শ নিয়ে আগামী এপিসোডগুলো সুন্দর করে সাজানো হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের এই প্রথম আমাদের ছন্দালাপ ছন্দের যে বিষয় নিয়ে আজকে চরাকার যে আলোচনা করলেন, এই চন্দ্রকারের আলোচনার উপর ভিত্তি করে আপনার মূল্যবান পরামর্শ আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কমেন্ট বক্সের কমেন্টগুলো মন্তব্যগুলো নিয়ে আমাদের আগামী যে এপিসোডটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট এপিসোড হচ্ছে চন্দ্রলাভের। আমরা একজন বিজ্ঞ একজন চরাকারকে নিয়ে আসবো এবং ওনার কাছ থেকে আপনাদের সব প্রশ্নের জবাব আমরা সেখান থেকে নিব। তখন আপনাদের চড়া লিখতে কবিতা লিখতে আর কোনো দ্বিধা থাকবে না, আপনাদের কোনো সংশয় থাকবে না ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনাদের সাথে আমরা খুব শীঘ্রই দেখা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।